আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব সমরেশ বসুর লেখা একটা ভূতের গল্প। গল্পটার নাম সোনার শিকলি কলায় বাঁধা। ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা দুয়ের মধ্যে কি তফাৎ আমি ঠিক জানি না। আবার এ কথাও সত্যি, ভৌতিক বিষয়ে নিজের কোনো বিশ্বাসও নেই, অলৌকিক ঘটনাতেও নেই। অথচ আমার জীবনে এমন কয়েকটি ঘটনা দেখেছি যেগুলোকে ভৌতিক বা অলৌকিক ছাড়া আর কিছু বলা যায় না, অন্তত তার কোনো ব্যাখ্যা করা যায় না। অনেক কাল আগের একটা ঘটনার কথা বলছি। আমার তখন 12 বছর বয়স। কলকাতা চোখে দেখিনি। এখন আমাদের পাশের দেশ বাংলাদেশ। তখন পূর্ববঙ্গ ছিল, কিন্তু বাংলাদেশ বলতে একটা দেশকেই বোঝাতো। তখন দেশ ভাগাভাগি হয়নি। দেশ বিভাগের পরে পূর্ববঙ্গের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। সেই নাম বদলে পরে হয়েছে বাংলাদেশ, তার রাজধানী ঢাকা। আমার জন্ম ঢাকায়, ছোটবেলাটা কেটেছে ঢাকা শহরে। এখন সেই ঢাকা শহর আর দেশ বিভাগের পরে নতুন ঢাকা রাজধানী শহর একেবারে আলাদা, একটা পুরনো একটা নতুন। আমার ছেলেবেলায় নতুন ঢাকা শহরের কথা কখনো ভাবিনি, কারণ কোনোদিন দেশটা ভেঙে দুটুকরো হয়ে যাবে এই কথাও কেউ তখন চিন্তা করতে পারেনি। আমাদের বাড়ি ছিল শহরে 1 নম্বর ওয়ার্ডের একরামপুরে। ছোটবেলায় বাবা মার সঙ্গে প্রায় এক মাসিমার বাড়িতে বেড়াতে যেতাম। একরামপুর থেকে শহরে আর এক প্রান্তে। মাসিমার বাড়ির দূরত্ব প্রায় 3 মাইল। জায়গাটার নাম আমি করব না, তার কারণ এতকাল বাদে হলেও যে বাড়ির ঘটনার কথা বলছি তাদের পরিচয় আমি দিতে চাই না। তার মানে এই নয় যে ঘটনাটা আমার মাসিমার বাড়িতে ঘটেছিল তাদের পাশের বাড়িতে। মেসোমশাই ছিলেন ব্যবসায়ী মানুষ। মাসিমা আমার মায়ের আপন বোন ছিলেন না, নিকট সম্পর্কের বোন ছিলেন। মাসিমার একমাত্র ছেলে, তিনি আমাদের থেকে বড়। লেখাপড়া শিখে তিনিও মেসোমশাইয়ের ব্যবসায়ী কাজ করতেন। বাড়িতে অধিকাংশ সময় মাসিমা আর তার এক মায়ের পেটের ছোট বোন থাকতেন। কাজকর্মের লোক ছিল 2-3 জন। বাগান ঘেরা ছোট বাড়িটা আমার খুবই ভালো লাগতো। সাধারণত শনিবারে মাসিমার বাড়িতে বেড়াতে যাওয়া হতো। ঘোড়ার গাড়ি চেপে যেতে বেশ মজা লাগতো। এক রাত্রি থেকে রবিবার রাতের খাওয়া সেরে বাবা মার সঙ্গে ফিরে আসতাম। এ যাওয়াটা ছিল 1 মাস 2 মাস অন্তর। মাসিমা মেসোমশাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। তাদের বাড়ির পশ্চিম গায়ে পাশের বড় বাড়িটি ছিল এক মুসলমান ভদ্রলোকের। একতলা হলেও বাড়িটি ছিল বিরাট। বাড়ির সামনে বাগান, পিছনেও বাগান। মাসিমাদের বাড়ি ছিল ছোট, কিন্তু দোতলা। দোতলায় উঠলেই পাশের বাড়িটির ভিতরের অধিকাংশ বাগান দেখা যেত। পিছনের বাগানে একটি বড় কুয়া ছিল। তার উঁচু পাট ছিল চওড়া, সিমেন্ট বাঁধানো। এক গরিব মুসলমানকে দেখতাম, সে বিকেলে কুয়া থেকে জল তুলে বাগানের গাছের গোড়ায় ঝাড়ি করে ঢালছে। সামনের পিছনে দুটো বাগানেই অনেক ফুলের গাছ ছিল। তাছাড়া অন্যান্য গাছ তো ছিলই, কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদের খুব কমই দেখেছি। বাড়ির যিনি মালিক ছিলেন তাকে কয়েকবার দেখেছি। পাজামার উপরে কালিদার পাঞ্জাবি পরা, সুন্দর কালো জোড়া গোফ, মাথায় ঘন কোকড়ানো কালো চুল। তিনি দেখতেও বেশ সুপুরুষ ছিলেন। তার পোশাক থাকতো বেশ ছকছকে। বাড়িতে বাগানে বা একতলার পূবের বারান্দায় যখন দেখতাম, তখন পায়ে মখমলের উপর চড়ির কাজ করা চটি থাকত। 2-1 জন মহিলাকেও দেখেছি। আমার ছেলেবেলার চোখে তারাও ছিলেন বেশ সুন্দরী। দামি শাড়ি অথবা সালোয়ার কামিজ পরা অবস্থায়ও দেখেছি। তারা কখনো খালি পায়ে থাকতেন না। তাদের পায়ে জরির কাজ করা মখমলের চটিই দেখেছি, কিন্তু ছোট ছেলে মেয়ে কখনো দেখিনি। মাসিমার মুখে শুনেছি ওরা নাকি খুব ধনী মুসলমান পরিবার। মুর্শিদাবাদের নবাব পরিবারের সঙ্গে ওদের আত্মীয়তা ছিল। তারা আমাকে ছাদে দেখলে হাসতেন, 2-একটা কথাও জিজ্ঞেস করতেন। মোটামুটি জেনে গিয়েছিলেন আমার নাম কি, আমি কেন এ বাড়িতে আসি, কাদের কাছে আসি, এগুলো। কিন্তু কোনোদিন তাদের বাড়িতে ডাকতেন না। একবার 1 মাস 3 বাদে মাসিমার বাড়িতে গিয়েছি। দোতলায় উঠে দেখলাম পাশের বাড়ির দরজা জানলা সব বন্ধ। চাকর বাকর মালিক কারোরই দেখা নেই।
কোনো সাড়া শব্দ নেই। বাগান দেখে মনে হলো ফুল গাছগুলি শুকিয়ে গেছে, বেশ কিছুদিন জলও পড়েনি। মাসিমাকে জিজ্ঞেস করলাম, ওই পাশের বাড়িতে কেউ নেই বুঝি? মাসিমা শুনি কেমন চমকে উঠলেন। তারপরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না, ওরা দিল্লিতে বেড়াতে গেছেন, কবে ফিরবেন কোনো ঠিক নেই। বাড়িটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। কেন জানি না বাড়িটা সম্পর্কে আমার বরাবরই একটা কৌতূহল ছিল। বাড়িটা দেখতে একতলা দুর্গের মতো। ছাদ থেকে দেখতাম বারান্দা বা ভিতরের মেঝে নানা রঙের পাথরের তৈরি। ছাদের উপরে ছোট ছোট মিনারগুলি দেখলে নবাব বাদশার বাড়ি বলেই মনে হতো। আমার খুব ইচ্ছে করত বাড়িটার ভিতরে ঢুকে দেখে আসি। সেবার বাড়িটাকে ফাঁকা দেখে নিজের কৌতূহল আর দমন করতে পারলাম না। বন্ধ বাড়িটা আর বাগান ঘুরে দেখে আসবো বলে ঠিক করলাম। রবিবার দুপুর খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বাবা, মা, মাসিমা আর তার বোন সবাই যখন গল্প করছেন, আমি তখন মাসিমাদের পিছনের বাগানে গেলাম। পাশের বাড়ির পাঁচিলটা এদিকে খুবই নিচু। বড়রা পাঁচিলের পাশে দাঁড়ালে বুক সমান। আমি পাঁচিল টপকে পাশের বাড়ির বাগানে নামলাম। পাছে মাসিমা দেখতে পান, সেজন্য আমি বাড়িটার পশ্চিম দিকে ঘুরে চলে গেলাম। সেদিকে পাঁচিল এত উঁচু, কিছুই দেখা যায় না, যেন জেলখানার পাঁচিল। নিঝুম বন্ধ বাড়ি, কোনো সাড়া শব্দ নেই। আমার চারপাশে কেবল কাঠবেড়ালিরা দৌড়দৌড়ি করছে। গাছের ছায়ায় বাড়িটা যেন ঢাকা পড়ে রয়েছে। গোটা বাড়িটার চারদিকেই পাথরের চওড়া মাথা ঢাকা বারান্দা, তার পাথরের মোটা মোটা থাম। আমি বাড়িটার বারান্দায় উঠে বন্ধ দরজা জানলাগুলোর দিকে দেখতে দেখতে উত্তরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার কানে এলো ভিতরে কেউ ফিসফিস করে কথা বলছে, আর ঠিন ঠিন ঠুন ঠুন শব্দ হচ্ছে, মেয়েদের হাতে চুড়িতে যেরকম শব্দ হয়। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ভিতরে লোক আছে, কিন্তু থেমে যেতেই আর কোনো শব্দ পেলাম না। নিশ্চয়ই ভুল শুনেছি। কাঠবেড়ালিগুলো গাছে গাছে নিচের শুকনো পাতায় ছুটে বেড়াচ্ছে বলেই বোধহয় শব্দ হচ্ছিল। কিন্তু আমি আবার পা বাড়িয়েই আবার সেরকম শব্দ পেলাম, আর নাকে একটা মিষ্টি গন্ধও ভেসে এলো। তারপরেই আমি একেবারে হতভম্ব। দেখলাম একটা জানালা খোলা। খোলা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে একজন মহিলা সাজগোজ করছেন। আমার খুব লজ্জা আর ভয় হলো। দেখতে পেলে কি ভাববেন? নিশ্চয়ই মাসিমাকে বলে দেবেন, আমি বকুনি খেয়ে মরব। তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তাকে আমি আগেও দেখেছি। ঘরের মাঝে আবছায়া যেন তাকে আরও সুন্দর দেখাচ্ছিল। বয়স তার মাসিমার ছোট বোনের মতোই হবে। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে সোনার একটা চেন কোমরে বাঁধছিলেন। ভাবছিলাম এখনই আমাকে বকে ধমকে উঠবেন। আমি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি হাত তুলে আমাকে থামতে ইশারা করলেন। আমি থেমে গেলাম। ভাবলাম হয়তো কিছু বলবেন, তাছাড়া তার মুখে রাগ ছিল না, হাসছিলেন তিনি। তিনি আমাকে হাতছানি দিয়ে ভিতরে ডাকলেন। কিন্তু কি করে যাব? দরজাগুলো তো সব বন্ধ। আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তারপর হাত তুলে আঙ্গুল দিয়ে উত্তরের দিকে ইশারা করলেন। আমি ভাবলাম এদিকে বোধহয় কোনো দরজা খোলা আছে। আমি উত্তরের দিকেই যাচ্ছিলাম, আর ভাবছিলাম মাসিমা কি জানে না এ বাড়িতে উনি আছেন, অথচ আমাকে বললেন সবাই দিল্লি চলে গেছেন। উত্তর দিকে কয়েক পা গিয়ে দেখলাম আর একটা জানালা খোলা। ভিতরে তাকিয়ে দেখলাম সেই মহিলা একটা খাটের কাছে দাঁড়িয়ে আছেন। তার জামা কাপড় এর মধ্যেই বদলে গেছে। তিনি আঙ্গুল দিয়ে খাটের দিকে দেখালেন। আমি খাটের দিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপরেই যেন খাটে কোথা থেকে আলো পড়ল। সে আলোয় দেখলাম একই মহিলা খাটের উপর আলোথুলো হয়ে শুয়ে আছেন। তার মুখ হা হা করা, চোখ দুটো খোলা, আর গলায় পেঁচিয়ে জড়ানো সেই সোনার শিকলটা। দেখেই বুঝলাম উনি মরে গেছেন। ওর ঠোঁটের কষে রক্ত বইছে। খাটের পাশে তাকিয়ে দেখি জীবিত মহিলা আর নেই। আমার সারা গায়ে কেমন কাটা দিয়ে উঠল। আমি এক ছুটে বারান্দা থেকে নেমে বাগানে গেলাম। পাঁচিল টপকে একেবারে মাসিমার বাড়ির বাগানে। মাসিমারাও
তখন আমাকে খুঁজতে বাগানে এসেছিলেন। ছুটতে গিয়ে মাসিমাকে জড়িয়ে ধরলাম। আমি তখন দরদর করে ঘামছি আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মাসিমা আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? আমি তাকে সব বললাম। মাসিমা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলেন। জল দিয়ে আমার চোখ, মুখ, ঘাড়, গলা ধুয়ে দিলেন। তারপরে বেশ গম্ভীর স্বরে বললেন, যা দেখেছিস সবই বাজে। ও বাড়িতে কেউ নেই, আর ওভাবে কারোর বাড়ি যাওয়াটা খুবই অন্যায় হয়েছে। পরে দেখেছিলাম বাবা, মা, মাসিমা আর মাসিমার বোন চুপি চুপি কী সব আলোচনা করছিলেন আর পাশের বাড়ির দিকে তাকাচ্ছিলেন। মা আমাকে মাসিমার ঠাকুর ঘরে নিয়ে গেলেন। ঠাকুরের পায়ের চন্দন আমার গায়ে বুকে মাখিয়ে দিয়েছিলেন। পরে শুনেছিলাম পাশের বাড়ির সেই মুসলমান মহিলা কোমরে পড়া সোনার শিকলি গলায় জড়িয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু আমি কি করে এরকম ঘটনা দেখেছিলাম তার কোনো ব্যাখ্যা আজও পাইনি। সোনার শিকলি গলায় বাঁধা গল্পটা এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই এসছে আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।